এডু প্রোগ্রেসিভ ক্লাসরুমে আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি অঙ্কের চ্যাপ্টার শতকরা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি শতকরা কি। শতকরা বিষয়টা হচ্ছে, মনে করো একটা জিনিস ধরে নেওয়া যাক, একটা বিষয় আমরা ধরে নিচ্ছি। তোমাদের স্কুলে যে টার্মিনাল পরীক্ষা হয়, তোমাদের স্কুলে টার্মিনাল পরীক্ষা হয়েছে মনে করো 40 হচ্ছে টার্মিনাল পরীক্ষা ফুল মার্কস। আচ্ছা, তো তুমি সেই পরীক্ষাতে মনে করো অঙ্কে 35 পেয়েছো। বেশ, তোমার পাশের বাড়ির একজন তোমার সাথে মানে তোমার ক্লাসেই পড়ে, কিন্তু তোমার স্কুলে পড়ে না, অন্য কোনো স্কুলে পড়ে। দেখা যাচ্ছে সেই স্কুলে যে টার্মিনাল পরীক্ষা হয় তারা হয়তো পরীক্ষাটা নিয়েছে 25 এবং সে 25 মধ্যে পেয়েছে 22। এবার তুল্যমূল্য বিচার যদি আমরা করতে যাই, তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে এসে দাঁড়াতে হবে, যে জায়গা থেকে আমরা হিসেবটা করতে পারবো যে কে শতকরা মানে কে বেশি পেয়েছে বা কে কম পেয়েছে, অর্থাৎ কে ভালো কে খারাপ, যদি আমি এই বিচারটা এখান থেকে করতে চাই। যদিও এটা তোমরা কখনো মনে নেবে না যে একটা পরীক্ষা নম্বর দিয়ে কাউকে ভালো খারাপ বিচার করা যায়, তবু যদি আমি এখানে একটা প্রসঙ্গ বলি, তাহলে আমি যেটা বললাম, তোমার স্কুলে 40 মধ্যে তুমি অঙ্কে পেয়েছো 35, আর তোমার পাশের বাড়িতে তোমার সমবয়সী একজন আছে, সে অন্য একটি স্কুলে পড়ে, সে পেয়েছে, তার স্কুলে 25 পরীক্ষা আছে, সে পেয়েছে 22। তাহলে আমরা যেটা করি, দুটোকেই আমরা 100 মধ্যে হিসেব করি। তাহলে তুমি পেয়েছো 35 কতর মধ্যে, 40 মধ্যে, আমি সাথে একটা ইনটু করলাম 100। আরেকজন যার কথা বললাম তোমার প্রতিবেশী, সে পেয়েছে 22 কতর মধ্যে, 25 মধ্যে, ইনটু করলাম 100। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে খানিকটা, এখানে একটা 2 দিয়ে কাটছে, এখানে একটা 5 আসছে, তাহলে আসছে হচ্ছে 5 × 35/2, 5 × 35/2 সমান সমান 5 × 5 = 25, হাতে রইল 2, 3 × 5 = 15 আর 2 = 17, 175/2 ভাগ করলে হচ্ছে 8 × 2 = 16, 7.5। আর এই ক্ষেত্রে কাটাকুটি করলে হচ্ছে 4, হচ্ছে গিয়ে 88। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আরেকজন তোমার যে প্রতিবেশী, সে তোমার থেকে 100-র মধ্যে 0.5 বেশি পেয়েছে। তুমি পেয়েছো 87.5, সে পেয়েছে 88, তাহলে 100-র মধ্যে সে 0.5 বেশি পেয়েছে। অর্থাৎ তুল্যমূল্য বিচার করলে তোমার থেকে তোমার প্রতিবেশী একটু হলেও ভালো পেয়েছে। রাগ করো না কিন্তু কেউ, আবার এই কথা বললাম বলে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে শতকরা হিসেব করা মানে কোনো কিছুকে যখন আমরা শতকরাতে নিয়ে গিয়ে পৌঁছবো, তাকে আমরা বলছি শতকরা হিসেব করা। তাহলে তুমি 40-এ 35 পেয়েছো, এটাকে যদি শতকরা হিসেব করতে হয়, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে পূর্ণমান। আমরা বলি না, পরীক্ষার ফুল মার্কসকে আমরা পূর্ণমান বলি, আর হচ্ছে প্রাপ্ত নম্বর। তাহলে পূর্ণমান হচ্ছে 40, প্রাপ্ত নম্বর হচ্ছে 35। পূর্ণমান যখন 100, তখন প্রাপ্ত নম্বর কত? এক্ষেত্রে আমরা অনেক সময় x ধরে করি, তাহলে x ধরি। পূর্ণমান বৃদ্ধি পেলে প্রাপ্ত নম্বর বৃদ্ধি পায়, তাই তো? তাহলে এটা একটা সরল সম্পর্ক। তাহলে আমরা কি বলছি, এটা একটা কি অনুপাতে আছে? এটাকে আমরা বলছি হচ্ছে এটা একটা সরল অনুপাতে আছে। তাহলে যেহেতু পূর্ণমান বৃদ্ধি পেলে প্রাপ্ত নম্বর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা একটা সরল সম্পর্ক বা একটা সরল অনুপাতি। অনুপাত দু রকমের হয়, একটা হচ্ছে সরল অনুপাতি, একটা হচ্ছে ব্যস্ত অনুপাতি। ব্যস্ত অনুপাতি কখন হবে? যখন কোনো একটি সম্পর্ক বাড়লে অপর সম্পর্কটি কমবে। সেরকম উদাহরণ আমরা এখানে খুব একটা পাবো না, আমরা যখন ত্রৈরাশিক পদ্ধতি করব সেখানে গিয়ে আমরা এই উদাহরণটা পাবো। আপাতত আমরা শতকরাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখব, বেশিরভাগ বলবো না, প্রায় সব ক্ষেত্রেই দেখব যে সরল অনুপাতি সম্পর্ক রয়েছে। তাহলে এক্ষেত্রে 40-এর জায়গায় যখন 35 হচ্ছে, 100-র জায়গাতে কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সরল অনুপাতি সম্পর্ক। বেশ, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব হচ্ছে x সমান সমান 35/40 গুণ 100। ঠিক আছে? সরল অনুপাতি সম্পর্ক লেখার সময় ডান দিকের যে সংখ্যাটা থাকে তাকে ওপরে লিখবে, বাঁ দিকের সংখ্যাটাকে লিখবে নিচে, আর পাশে গুণ করে দেবে 100-কে। এখান থেকে তুমি হিসেব করলে পরে x এর মান, যেটা আমরা অলরেডি এখানে বের করেছিলাম, সেটা কত এসেছিল? 87.5। তাহলে এইভাবে আমরা কোনো শতকরা অঙ্কের হিসেব আমরা করতে পারি। একটা প্রশ্ন করা হয়েছে, 80 টাকার 15% কত? 80 টাকার 15%, আচ্ছা তার আগে বলি 15% এ শতকরা চিহ্ন, এটাকে আমরা পার্সেন্ট চিহ্ন বা শতকরা চিহ্ন বলি। 15% মানে হচ্ছে 15/100।
তাহলে শতকরা যখন আমরা হিসেব করব, এই পার্সেন্ট সিম্বলটা ইউজ করা মানে হচ্ছে 15/100। 20% বললে 20/100 এরকম। তাহলে 80 টাকার 15% সমান সমান হচ্ছে 80 গুণ 15/100 টাকা। একটা শূন্য কাটলো এখানে, 15 এখানে 5 দিয়ে কাটলে 3, এখানে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, তার মানে সমান সমান হচ্ছে 12 টাকা। তাহলে 80 টাকার 15% হচ্ছে 12 টাকা। আমরা এভাবে হিসেব করতে পারি। তোমরা যখন বই কিনতে যাও দোকানে, একটা নির্দিষ্ট শতাংশ ছাড় দেয়, তো বইয়ের দাম হয়তো মনে করো একটা বইয়ের দাম, আমি আরেকটা উদাহরণ সেখানে বলি, যে একটি বইয়ের দাম হচ্ছে 240 টাকা। তুমি একটা বই কিনতে গেছো, বইটার দাম হচ্ছে 240 টাকা। তোমাকে যিনি বিক্রেতা, তিনি তোমাকে এই বইটাতে 10% ছাড় দিচ্ছেন। 10% ছাড় দেওয়া মানে কি, বইয়ের যে মূল্য তার থেকে তোমার কিছু কম টাকা দিতে হবে। তাহলে আমরা 10%টা হিসেব করে নিই, কত হবে 240 গুণ এত। তাহলে এখানে শূন্য কাটলো একটা, শূন্য কাটলো একটা, সমান সমান হচ্ছে 24 টাকা। তাহলে বইয়ের মূল্য কত হবে, শুধু মূল্য লেখা ঠিক না, এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে বইটা কী দামে বিক্রয় হলো। বিক্রয় মূল্য হচ্ছে কত, 240 মাইনাস 24 সমান সমান হচ্ছে 4, 2 পরে 3, 1, 2, 214 টাকা, 216 টাকা। তাহলে বইটার মূল্য হচ্ছে, বইটা যখন তুমি কিনে আনছো, তুমি বইটার জন্য কত দাম দিচ্ছ, 216 টাকা দাম দিচ্ছ। দেখো তারপরে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তো একটা বর্গক্ষেত্র মানে তোমরা জানো, যার প্রত্যেকটা একটা চতুর্ভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। আমি যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে 100 একক করে ধরি, ঠিক আছে, আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম 100 একক করে, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 100 স্কোয়ার বর্গ একক, সমান সমান হচ্ছে কত, 10,000 বর্গ একক। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা বের করে রাখলাম, যেখানে আমরা ধরেছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক করে। আচ্ছা, 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে নতুন যে বাহুর দৈর্ঘ্য সেটা কত, 100 × 10/100 প্লাস 100। কী করা হলো, 100 তো দৈর্ঘ্য ছিলই, আর 10% বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধিটা হচ্ছে এইটা, যেটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটা বৃদ্ধি। 100 একক ছিল বাহুর দৈর্ঘ্য, তার উপর 10% মানে 10/100, এটা হচ্ছে বৃদ্ধিটা। বৃদ্ধি পেয়ে কত হলো, তার সাথে 100কে যোগ করে দেওয়া হলো, তার মানে কত আসছে, এখানে তো কাটাকুটি করলে 10 আসছে, 10 প্লাস 100 সমান সমান 110 একক। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 110 একক করে। আমরা তার ক্ষেত্রফলটা বের করি, বর্তমান ক্ষেত্রফল কত, 110 স্কোয়ার বর্গ একক সমান সমান হচ্ছে 12100 বর্গ একক। 110 গুণ 110 করলাম। আচ্ছা, তাহলে কতটা বৃদ্ধি পেল, ক্ষেত্রফলের বৃদ্ধি যেটা আমরা সেটা হিসেব করছি, ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল 12100 মাইনাস 10000 এত বর্গ একক সমান সমান হচ্ছে 2100 বর্গ একক। তাহলে শতকরা হিসাব করতে হবে। শতকরা হিসেব করতে গেলে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে বর্গক্ষেত্রফল ছিল এইটা 10,000, তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে কত, শতকরা বৃদ্ধি হচ্ছে 2100, মানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা, নিচে হচ্ছে 10,000 ইন্টু 100, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে কোনটা, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা তুমি বসালে লবে, যেটা প্রাথমিক ছিল সেটা বসালে হরে, ইন্টু 100, কাটাকুটি করো, সমান সমান 21। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, বৃদ্ধি হলো 21%। এটা কিসের বৃদ্ধি হলো, ক্ষেত্রফল বৃদ্ধি হলো। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত, 21%। জল জমে বরফ হলে তার আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে তার আয়তন শতকরা কত হ্রাস পাবে। তো আমি ধরি জলের আয়তন ছিল হচ্ছে 100 একক, যেহেতু কোনো একক নেই তাই আমি গ্রাম লিটার কী ছিল আমি ধরছিলাম একক লিখছি। তাহলে জলের প্রাথমিক আয়তন ছিল হচ্ছে 100 একক।
10% যদি বৃদ্ধি পায় তাহলে জলের একক কত, মানে জলের আয়তন কত হবে? 100 ছিল প্লাস 100 ইন্টু 10/100। এটা হচ্ছে বৃদ্ধিটা, যেটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম সেটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে যেটা ছিল সেটা কেটে গেল 110 একক। তাহলে আমাকে যদি এবার দেখতে হয় যে বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কী হবে, সেটা তো আবার 100-তে চলে আসবে, তাই না? তাহলে বরফ যদি গলে আবার জল হয় তাহলে সেটা 100-তে চলে আসবে। তাহলে হ্রাস পাচ্ছে কত? হ্রাস পাচ্ছে 110 মাইনাস 100 একক সমান সমান হচ্ছে 10 একক। তাহলে আমরা লিখতে পারি 110 একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 10 একক। 1 একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 10/110 একক। শতকরায় করছি মানে 100 এককে আমার হিসেব করতে হবে। তাহলে 100 একক বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 10 গুণ 100/110 একক। একটা শূন্য কাটলো, কত এলো? এলো হচ্ছে 100/11। ভাগ করো, ভাগ করলে 9 11 99, 1 1-এর 11। তাহলে এটা আমি ঐকিক নিয়মে করলাম। একটু আগের যে পদ্ধতিটাতে আমি করছিলাম মানে ত্রৈরাশিক পদ্ধতি, সেখান থেকে একটু পরিবর্তন করে আনলাম। পরিবর্তন করে এনে আমি করলাম হচ্ছে কিসে? ঐকিক নিয়মে। তোমরা ত্রৈরাশিক পদ্ধতিও প্রয়োগ করতে পারো, ঐকিক নিয়মও প্রয়োগ করতে পারো, যে কোনো একটা নিয়মে করলেই হলো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এই যে হ্রাস পাচ্ছে আয়তনটা, তাহলে আয়তনের হ্রাস হচ্ছে কত? আয়তন হ্রাস 9.1-11%। যদি শতকরা কথাটা ভাষায় লেখো তাহলে সেক্ষেত্রে পার্সেন্ট সিম্বলটা দেবে না, আর যদি ভাষায় না লেখো সেক্ষেত্রে পার্সেন্ট সিম্বলটা দেবে।